আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমেরিকার মহাবলশালী প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আবার নতুন ডেডলাইন দিলেন ইরাককে। বললেন আর 48 ঘন্টা মাত্র, মঙ্গলবার রাত পর্যন্ত সময়, তার মধ্যে মেনে নাও আমাদের শর্ত, নইলে তোমাদেরকে পাঠিয়ে দেয়া হবে একবিংশ শতক থেকে সেই স্টোন এজ বা প্রস্তর যুগে। ইরান যথারীতি উড়িয়ে দিল সে ডেডলাইন, বলল তাহলে উপসাগর জ্বলবে, আর এর মাঝখানে বিশ্বের তেল গ্যাস রুট শুধু নয়, সারা বিশ্ব দাঁড়িয়ে গেল নতুন করে বারুদের ওপর। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আলোচনা করব ইরান যুদ্ধ, প্রেসিডেন্ট ট্রাম্পের অশ্লীল ভাষায় দেয়া হুমকি, ইরানের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ জবাব, রাষ্ট্রপুঞ্জের লজ্জাজনক ধ্বজভঙ্গ অবস্থান, এবং শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্ব কিভাবে চরম সংকটের দিকে এগিয়ে চলেছে, এই পুরো বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন। আজ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে বুঝতে হলে শুধু মিসাইল, ড্রোন বা কূটনীতির দিকে তাকালেই হবে না। এখন এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদ্যুৎ, তেল, গ্যাস, বন্দর, শিপিং রুট, আর সবচেয়ে বড় কথা স্টেট অফ হরমুজ। ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এটা সর্বাধুনিক তার আলটিমেটাম। তার বার্তা, ইরানকে চুক্তি করতে হবে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নইলে হেল বা নরক, দোজখ নেমে আসবে ইরানে। এর আগেও তিনি ইরানকে স্টোন এজে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সমস্যা হলো এটি কোনো একক আলটিমেটাম নয়, বরং বদলাতে থাকা সিরিজ অফ আলটিমেটামস, একের পর এক ডেডলাইনের সিরিজ। 21 মার্চ ট্রাম্প প্রথম ডেডলাইন দিয়েছিলেন 48 ঘন্টার সময়সীমা। পরে বললেন আলোচনাকে সুযোগ দিতে তিনি সময় বাড়াচ্ছেন। তারপর 30 মার্চ বলেন দ্রুত সমাধান না এলে 6 এপ্রিলের মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্গ দ্বীপ, এমনকি ডিস্যালিনেশন প্ল্যান্ট মানে সমুদ্রের জলকে তার লবণ মুক্ত করে ব্যবহারযোগ্য পানীয় যোগ্য করে তোলার নাম ডিস্যালিনেশন প্ল্যান্ট, তো এটা তিনি ধ্বংস করে দেবেন। আল জাজিরা এই বিষয়ে বলছে যে এই সময় রেখায় 48 ঘন্টার হুমকি প্রথমে আসে, তারপরে 10 দিনের এক্সটেনশন, 26 মার্চের নতুন ডেডলাইন, এবং পরে তিনি রোববারে দিলেন মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ইস্টার্ন টাইম, সেই পর্যন্ত আরেকটি চূড়ান্ত সময়সীমার কথা তিনি বলে দিলেন। অর্থাৎ এখানে শুধু সামরিক চাপ নয়, ট্রাম্পের বার্তার ভেতরে আছে চূড়ান্ত একটা অস্থির মানুষের মনের কথাগুলো। একদিকে ট্রাম্প ভয় দেখাচ্ছেন, অন্যদিকে একই সময়ে মার্কিন গণমাধ্যমকে বড় মুখ করে বলছেন সব গুঁড়িয়ে দিয়েছি, ওখানে নতুন করে আঘাত দেওয়ার মতো কিছু নেই, এবং ইরান বাধ্য হয়ে সমঝোতার কথা বলছে, এবং সমঝোতার গুড চান্স আছে, ভালো সম্ভাবনা আছে। এতে ওয়াশিংটনের এই যে দুমুখো সংকেত, এই দুমুখো সংকেতের জন্য পুরো ব্যাপারটাই, আলটিমেটাম ব্যাপারটাই গুরুত্বহীন হয়ে উঠেছে। ট্রাম্পের সর্বশেষ পোস্টের যে ভাষায় তিনি আলটিমেটাম দিয়েছেন তারও তীব্র সমালোচনা হচ্ছে। বিবিসি এটিকে এক্সপ্লিটিভ ল্যাটিন থ্রেট মানে খিস্তি ভরা হুমকি হিসেবে বর্ণনা করেছেন। আর ডয়েচে ভেলে সংবাদ মাধ্যম বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প অশ্লীল ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন। ডয়েচে ভেলে কি লিখছে তাদের লেখাটা একটু পড়ে শোনাই। ডয়েচে ভেলের লেখাটা, ডয়েচে ভেলে বলছে অন সানডে US President Donald Trump stepped up his threat to hit Iran's critical infrastructure hard if Tehran does not reopen the Strait of Hormuz by his April 6 deadline.
মানে 6 এপ্রিলের ডেডলাইনের মধ্যে যদি হরমুজ প্রণালী না খুলে দেয় ইরান, তাহলে ইরানের যে ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, ওই যেগুলোর কথা বললাম, তেল, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সব, এবং ডিস্যালিনেশন প্ল্যান্ট, সেগুলোকে উড়িয়ে দেবেন তিনি। In a social media post, he declared that Tuesday will be power plant day and breeze day, মানে এই দিন তিনি পাওয়ার প্ল্যান্টে আঘাত করবেন এবং ব্রিজ গুলোকে ধ্বংস করে দেবেন ইরানের। All wrapped up in one in Iran. Donald Trump has threatened war crimes with the destruction of civilian infrastructure. তিনি বলেছেন সিভিলিয়ান, বেসামরিক যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো ধ্বংস করে দেবেন। এবং এই কথাগুলো হচ্ছে ওই রাষ্ট্রসংঘের সনদের বিরুদ্ধের কথা। স্কট লুকাস, প্রফেসর অফ আমেরিকান স্টাডিজ অ্যাট ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, তিনি ডয়েসে ভেলেকে বলেছেন, ইট ইজ এ সাইন অফ অ্যাঙ্গার, এটা ট্রাম্পের ক্রোধের বহিঃপ্রকাশ। ইট ইজ এ সাইন অফ ফ্রাস্ট্রেশন, এটা হতাশার লক্ষণ। And it is a sign, I think, of desperation that he has not gotten what he wanted, which is a regime surrender. মানে তিনি যা ভেবেছিলেন সেটা করতে পারেননি, কি ইরানের শাসন পরিবর্তন। সুতরাং তার জন্যই তার এই হতাশার থেকে তিনি এইসব কথাগুলো বলছেন। অর্থাৎ এখানে শুধু সামরিক চাপ নয়, ট্রাম্পের ভেতরে মানে যে কতটা ভয় কাজ করছে সেটা এইখানটাতে বোঝা যাচ্ছে। ইরানের প্রতিক্রিয়াও সমান কঠোর। ইরানি সামরিক কমান্ড ট্রাম্পের বক্তব্যকে হেল্পলেস, নার্ভাস, আনব্যালান্সড, মানে এর ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, নার্ভাস ট্রাম্পের, এবং সব শেষে বলেছেন ফুলিশ। হেল্পলেস, নার্ভাস, আনব্যালেন্সড অ্যান্ড ফুলিশ বলে ইরানের সামরিক কমান্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে। আল জাজিরা লাইভ কভারেজে ইরানি কর্মকর্তারা এটিকে ওয়ার ক্রাইমস উস্কানি বলেও আখ্যা দিয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, সেই যুদ্ধ অপরাধে উস্কানি বলেছে এটা আল জাজিরা। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, তাদের এটা দেখার কথা এই ওয়ার ক্রাইমের ব্যাপারগুলো, তো কিন্তু তারা নিজেরাই এখন ক্রিমিনাল হয়ে গেছে। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এখন একটি সাধারণ চায়ের দোকানের আড্ডার চেয়েও নির্বিষ, গুরুত্বহীন, লজ্জাহীন একটি ধ্বজভঙ্গ সংগঠন। আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের সনদের বিরোধী একের পর এক ওয়ার ক্রাইমের ভাষা ব্যবহার করছেন, কাজ করছেন, কিন্তু রাষ্ট্রসংঘ চুপ। একটা প্রতিবাদের কথাও তাদের মুখে নেই। ইরান বলেছে জাতিসংঘ এখন আমেরিকার পোষ্য জীব হয়ে গেছে। কিন্তু এই কথার যুদ্ধ শুধু কথায় থেমে নেই। এনবিসির প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের জ্বালানি, তথ্য প্রযুক্তি ও ডিস্যালিনেশন অবকাঠামো লক্ষ্যবস্তু হবে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের একাধিক তেল স্থাপনার বিরুদ্ধে কামিং আওয়ার্সে হামলার সতর্কতা দিয়েছে, মানে শীঘ্রই তারা হামলা করবে। একই ধারাবাহিকতায় আরেকটি রয়টার্স প্রতিবেদন বলছে, ট্রাম্পের আলটিমেটামের পর ইরান উপসাগরীয় জ্বালানি ও পানীয় অবকাঠামোর বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে। দুপক্ষই যদি এটা শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যের মানুষ জল না খেয়ে মরবে। চারদিকে সমুদ্র, চারদিকে জল, কিন্তু সেই কোলরিজের অ্যানসেন্ট মেরিনার সেই কবিতার লাইনের মতো, নট এ ড্রপ টু ড্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। কি পরিস্থিতি হবে একবার ভাবুন। আর এখানেই যুদ্ধের চরিত্র বদলে যায়। এটি আর শুধু ইরান বনাম ইসরায়েল নয়, বা যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, এটি এখন এমন এক সংঘাত
যেখানে বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা, পানি শোধনাগার, বন্দর, কেবল নেটওয়ার্ক, এমনকি শিপিং চোক পয়েন্ট সবকিছুই যুদ্ধক্ষেত্র। জীবনের সমস্ত ক্ষেত্রেই যুদ্ধের বিষ। ইসরায়েলের দিক থেকেও আঘাতের মাত্রা বেড়েছে। আল জাজিরা জানিয়েছে ইরানের একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাত যে কারখানা, সেখানটায় হামলা হয়েছে। কিছু ইস্পাত কারখানা এবং একটি হেভি ওয়াটার কমপ্লেক্সে হামলা হয়েছে। কপাল ভালো, ইরানের পারমাণবিক কর্তৃপক্ষ বলেছে এতে তেজস্ক্রিয় লিক বা প্রাণহানির খবর নেই। অন্যদিকে একটি হামলা বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি হয়েছে। সেখানে আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের আশপাশে সরিয়ে নেওয়ার খবরও এসেছে। আরো কিছু প্রতিবেদনে বলা হয়েছে কেমিক্যাল স্থাপনায় আঘাত লেগেছে এবং ইসরায়েলি কর্মকর্তারা আরো বেশি জ্বালানি স্থাপনায় হামলার অনুমতির অপেক্ষায় আছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক শব্দটি হলো হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ এই প্রণালীর মধ্যে দিয়ে যায়। আর কাতারের প্রায় সমস্ত এলএনজি সেটা রপ্তানি এই পথ দিয়ে। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওপেকের প্রধান রপ্তানিকারকেরা মূলত এই পথ দিয়ে এশীয় বাজারে অপরিশোধিত তেল পাঠায়। তাই হরমুজের নিরাপত্তা ভেঙে পড়া মানে শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও তার প্রচন্ড শক লাগছে। এখন প্রশ্ন হলো যুদ্ধ কেন দীর্ঘ হচ্ছে? প্রথম কারণ, উভয় পক্ষই এখন এমন অবকাঠামোতে আঘাত বা ইনফ্রাস্ট্রাকচারে আঘাতের হুমকি দিচ্ছে যেগুলো প্রতীকী নয়, বরং প্রতিপক্ষের অর্থনীতি, জনজীবন ও কৌশলগত সহ্য ক্ষমতার উপর সরাসরি আঘাত হানে। দ্বিতীয় কারণ, কূটনীতির জানালা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু বিশ্বাসও তৈরি হয়নি। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন সমর্থিত ওয়াশিংটন জানিয়েছে একটি 15 দফা প্রস্তাবকে ইরান বলেছে ওয়ান সাইডেড অ্যান্ড আনফেয়ার এবং এটা কখনোই মানা যায় না। আর তারা যুদ্ধে যে ক্ষতিপূরণ ও হরমুজের উপর নিজেদের কর্তৃত্বের স্বীকৃতির মতো শর্ত তুলেছে। তারা 5 দফা শর্ত দিয়েছে। সেই শর্তে বলেছে আগামী দিনে কোনোদিন ইরানের উপরে হামলা হবে না, সেই গ্যারান্টিও দিতে হবে। তৃতীয় কারণ, ডেডলাইন বদলানো কখনো কখনো যুদ্ধ ঠেকায় না, বরং প্রতিপক্ষকে বোঝায় যে চাপ আছে কিন্তু সিদ্ধান্তে অনিশ্চয়তাও আছে। ট্রাম্পের 48 ঘন্টা, তারপর 10 দিন, তারপর আবার নতুন করে চূড়ান্ত সময়, আবার 48 ঘন্টা, মঙ্গলবারের মধ্যে ব্যবস্থা নেবে তারা যদি ইরান শর্ত না মানে। এই প্যাটার্ন, এই আলটিমেটাম বস্তুটাকে হাসির খোরাক করে তুলেছে অনেকাংশে। এই প্যাটার্ন তেহরানকে পিছু হটার বদলে সময় কিনে নেওয়ার সুযোগ দিচ্ছে এবং তাদেরকে আরো তৈরি হওয়ার সুযোগও দিচ্ছে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল 4-5 দিনের মধ্যে ইরানকে পায়ের তলায় ফেলবে। ইরানে ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে নতুন শাসন ব্যবস্থা নিয়ে আসবে। 28 ফেব্রুয়ারি সকালের আচমকা আক্রমণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ও তার একগুচ্ছ সামরিক নেতৃত্বকে হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন কাম ফতে হয়েছে। সেটা যে কত ভুল ভাবনা সেটা পরবর্তী 6 সপ্তাহের যুদ্ধ বুঝিয়ে দিয়েছে। ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে আমেরিকার আরব মিত্রদের দেশগুলোতে, ইসরায়েলে। বুঝিয়ে দিয়েছে ইরান হার্ড নাট টু ক্র্যাক, ভাঙা অত ইরানকে সহজ নয়। ইরানের এই শক্তির উৎস কোথায়? এই শক্তির উৎস দেখুন, ইরানের শক্তির দুটো উৎস, একটা দেশের ভেতরে তাদের নিজস্ব শক্তি, আর অপরটি আন্তর্জাতিক, সেটাও একটা উৎস। প্রথমে আসি ইরানের দেশীয় শক্তির উৎসে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীর উপর তার চাপ সৃষ্টির ক্ষমতা। ইরানে একদিকে যেমন আফগানিস্তানের মতো সেখানে পর্বত আছে, আবার সেখানে মরুভূমি আছে, এবং
হরমুজ প্রণালীর ওপর তার চাপ সৃষ্টির ক্ষমতা এমন এক লিভারেজ যা যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়েও বিশ্ব বাজার, জ্বালানি মূল্য, শিপিং, এমনকি বড় শক্তিগুলোর কূটনৈতিক ক্যালকুলেশন বদলে দিতে পারে। দ্বিতীয়ত, ইরানের শক্তি তার রাষ্ট্রীয় সহনশীলতায়। ইরান ইন্টারন্যাশনালের বিশ্লেষণে বলা হয়েছে 2025 সালে বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হয়েছে ইরান। আঞ্চলিক ক্ষয়ক্ষতি এবং আভ্যন্তরীণ চাপ সত্ত্বেও তেহরান কিন্তু ভেঙে পড়েনি, বরং তেহরানের শাসক গোষ্ঠী এই টিকে থাকাকেই 2026-এ আরো ঝুঁকি নেয়ার প্রমাণ হিসেবে দেখছে। তৃতীয়ত, ইরানের দেশীয় শক্তি তার প্রতিরোধ কৌশলের ধরনে। তারা এমন ভাবে লড়াই সাজায় যেখানে সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি জ্বালানি, জল, তথ্য প্রযুক্তি ও বাণিজ্যিক পরিবহনকে প্রতিশোধের লক্ষ্য হিসেবে তোলা হয়। অর্থাৎ যুদ্ধকে প্রতিপক্ষের ঘরোয়া দুর্বলতার দিকে ঠেলে দেয়া হয়। চতুর্থত, ইরান এখনো কেবল সামরিক ক্ষমতা দিয়ে নয়, সংকট তৈরির ক্ষমতা দিয়ে দর কষাকষি করছে। যখন একটি রাষ্ট্র দেখাতে পারে যে সে শুধু টিকে থাকতে পারবে না তাই নয়, বরং বৈশ্বিক বাজারেও যুদ্ধের যন্ত্রণা ছড়িয়ে দিতে পারে, তখন তার প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। এবার ইরানের আন্তর্জাতিক শক্তির উৎসের কথা বলি। প্রথম উৎস চীন। পিটারসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী চীন তার মোট তেল আমদানির প্রায় 13% ইরান থেকে পায়। আর 2021 সালের 25 বছরের চীন ইরান সহযোগিতা চুক্তি ডিসকাউন্ট মূল্যে চীনকে তেল দেয়। বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতার কাঠামো তৈরি রয়েছে এই 2021 সালের চুক্তিতে। এর মানে চীন সরাসরি যুদ্ধে নামছে একথা নয়, কিন্তু এর মানে হলো ইরান সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, তার পাশেও শক্তিরা আছে। এমন একটি বড় অর্থনৈতিক সংযোগ আছে তার পাশে যা আন্তর্জাতিক চাপকে একমুখী হতে দেয় না। দ্বিতীয় উৎস চীন ছাড়া রাশিয়া ও চীনকে ঘুরে কূটনৈতিক বিভাজন রাষ্ট্রসংঘে। একটি সারাংশে দেখা যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ খোলা রাখা নিয়ে প্রস্তাব কি হতে পারে তা নিয়ে রাশিয়া ও চীন উদ্বিগ্ন ছিল, কারণ সেটি সামরিক পদক্ষেপকে, আমেরিকা এবং ইসরায়েলের পদক্ষেপকে বৈধতা দিতে পারে। আর এই দুটো দেশই ভেটো ক্ষমতা সম্পন্ন, সুতরাং ইচ্ছা মতো সেখানে প্রস্তাব তোলা যায়নি ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে। এই বাস্তবতা ইরানকে একটা বড় সুবিধা দিয়েছে, কারণ যখন আন্তর্জাতিক ব্যবস্থার ভেতরে কোনো একমত থাকে না, তখন সামরিক চাপ থাকলেও সর্বাত্মক কূটনৈতিক অবরোধ বা আন্তর্জাতিক ম্যান্ডেট তৈরি করা কঠিন হয়ে যায়। তৃতীয় আন্তর্জাতিক উৎস হলো আঞ্চলিক সশস্ত্র নেটওয়ার্ক, যারা ইরানের হয়ে প্রক্সি ওয়ারে সাগ্রহে অংশ নিচ্ছে ইরানের প্রক্সি হিসেবে। আল জাজিরা জানিয়েছে ইয়েমেনের হুতিরা দাবি করেছে তারা ইরানি ও হিজবুল্লাহ সমর্থিত বাহিনীর সঙ্গে যৌথ দীর্ঘ পাল্লায় হামলা চালাচ্ছে আরব মিত্রগুলোর, আমেরিকার যারা আরব মিত্র এবং ইসরায়েলের ওপর। এরা ছাড়াও ইরাকের অভ্যন্তরের বিভিন্ন ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী তারাও ইরানের সমর্থনে নেমে পড়েছে। ইরাকের ভেতরে ইরানপন্থী যেসব সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়ার নাম সবচেয়ে বেশি উঠে আসছে তাদের মধ্যে আছে কাতাইব হিজবুল্লাহ, হারকাত আল নুজাবা, কাতাইব সাইদ আল সুহাদা এবং আনসারুল্লাহ আল আউফিয়া। ইরান সমর্থিত এইসব শিয়া মিলিশিয়া সশস্ত্র গোষ্ঠী ইরানের হয়ে যুদ্ধে নেমে পড়েছে, যা দেখায় যে তেহরানের আঞ্চলিক প্রভাব যথেষ্ট মজবুত। অর্থাৎ ইরানের আন্তর্জাতিক শক্তি আজ 3 স্তরে কাজ করছে: জ্বালানি সম্পর্ক, কূটনৈতিক বিভাজন এবং নেটওয়ার্ক ভিত্তিক আঞ্চলিক চাপ, যেটাকে ইরানের প্রক্সি ওয়ার বলা হয়। এই 3টি জিনিস একসঙ্গে তেহরানকে এমন অবস্থানে রেখেছে যেখানে সে দুর্বল হলেও সামরিকভাবে এক কোণঠাসা নয়। এখন যদি পুরো ছবিটা একসঙ্গে দেখা যায় তাহলে বোঝা যায় কেন এই যুদ্ধ দ্রুত থামছে না। ট্রাম্পের হুমকি সর্বশেষ পর্যায়ে গিয়ে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, তেল ক্ষেত্র
ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের কথায় পৌঁছেছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক কানুন লঙ্ঘনকারী, জাতিসংঘের সনদের বিরুদ্ধে। কিন্তু জাতিসংঘ, আগেই বলেছি, এখন একটি ধ্বজভঙ্গ প্রতিষ্ঠান। তাই ইরানও পাল্টা বলছে তাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত এলে উপসাগরীয় জ্বালানি, পানি ও প্রযুক্তি অবকাঠামো রক্ষা পাবে না। ইসরায়েলও ইরানের পারমাণবিক শিল্প ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোয় চাপ বাড়াচ্ছে। ফলে যুদ্ধবিরতি এখন আর শুধু রাজনৈতিক ঘোষণার প্রশ্ন নয়, এটি এমন এক নিরাপত্তা সমীকরণ যেখানে যে পক্ষ আগে পিছু হটবে সে কেবল সামরিক নয়, কৌশলগত বার্তায়ও হারবে। আর এখানেই ট্রাম্পের ডেডলাইন রাজনীতি উল্টো ফল দিচ্ছে। কারণ ডেডলাইন যদি বারবার বদলায় তাহলে সেটা প্রতিপক্ষের কাছে ভয় নয়, বরং দর কষাকষির একটি চলমান যন্ত্রে পরিণত হয়। অন্যদিকে ইরানও জানে সরাসরি যুদ্ধের ময়দানে তার সীমাবদ্ধতা আছে। তাই তারা এমন জায়গায় চাপ দিচ্ছে যেখানে আঘাতের ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। তেল, পানি, বন্দর, জাহাজ চলাচল আর আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা, সেটার উপরই তার আঘাত। তবে প্রযুক্তিতে ইরান যে একেবারে হেলাফেলার জায়গায় নেই সেটাও বুঝিয়ে দিয়েছে। একের পর এক আমেরিকার F-15, F-35 এবং অন্যান্য যুদ্ধ বিমান ধ্বংস করে ইরানের মিসাইল গিয়ে আঘাত আনছে 5,500 কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়াতে। লোন উলফ আঘাত হানছে লন্ডনে, টেক্সাসে। ইসরায়েলের একের পর এক শহর অবকাঠামোয় আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল। সোজা ভাষায় বললে এই যুদ্ধ এখন কে বেশি শক্তিশালী তার পরীক্ষা নয়, বরং কে বেশি দিন ব্যথা বেদনা সহ্য করেও টিকে থাকবে, প্রতিপক্ষকে ব্যথা দিতে পারবে, তার পরীক্ষা। আর সেই কারণেই যুদ্ধ দীর্ঘ হওয়ার আশঙ্কা বাড়ছে। শেষ কথা হলো, ইরানকে শুধু সামরিক মানচিত্রে মাপলে ভুল হবে। তার শক্তি একদিকে হরমুজের ভৌগোলিক লিভারেজ, অন্যদিকে রাষ্ট্রীয় সহনশীলতা, আবার আন্তর্জাতিকভাবে চীনের সঙ্গে জ্বালানি সম্পর্ক, রাশিয়া চীন ভিত্তিক কূটনৈতিক ফাঁক এবং আঞ্চলিক প্রক্সি ওয়ারকেও ছড়িয়ে আছে। এখন প্রশ্ন একটাই, সেখানে ছড়িয়ে আছে সব জায়গাতেই এটা। তাই ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম যতটা সামরিক ভাষা ততটাই মনস্তাত্ত্বিক চাপ, আর ইরানের পাল্টা হুমকি যতটা প্রতিশোধের ভাষা ততটাই এই বার্তা যে তেহরান এখনো এমন জায়গায় আঘাত হানতে পারে যেখান থেকে সারা বিশ্ব ধাক্কা খাবে। এখন বড় প্রশ্ন একটাই, মঙ্গলবারের ডেডলাইন কি সত্যি শেষ ডেডলাইন, নাকি মধ্যপ্রাচ্য আরেক দফা আরো বড় জ্বালানি যুদ্ধের দিকে এগোচ্ছে? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? ইরান কি সমুচিত শিক্ষা দিয়ে ট্রাম্পের সব হুমকি উড়িয়ে দিয়ে মাথা উঁচু করে টিকে থাকতে পারবে? রাশিয়া ও চীন কতটা দাঁড়াবে ইরানের পাশে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভালো লাগলে আজকের প্রতিবেদনকে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির গভীর তত্ত্ব সমৃদ্ধ আলোচনা দেখতে ও শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।